নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই বাংলা অডিও গল্পের চ্যানেলে স্বাগত। আমি নানা ভৌতিক ও রোমাঞ্চকর রহস্যময় গোয়েন্দা গল্প আপনাদের জন্য উপস্থাপনা করছি। আমার এই প্রচেষ্টা থাকে সকলের দৈনন্দিন জীবনের একঘেয়েমি দূর করে কিছুটা সময় গল্পের জগতে নিয়ে যাওয়ার। আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আজ আমি আপনাদের শোনাচ্ছি শ্রীধর সেনাপতির কলমে একটি গোয়েন্দা গল্প, খুনির ঠিকানা। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলের কাছে অনুরোধ রইল। সকলের ভালোবাসা আর সহযোগিতা আমার সাথে থাকবে এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প, খুনির ঠিকানা। যেখানেই বেড়াতে যাই, শঙ্কর চৌধুরী সাধারণত মানুষের ভিড় আর কোলাহল এড়াবার জন্য শহরের থেকে কিছুটা দূরে অনামী কোনো ছোট হোটেলে উঠতেই বেশি পছন্দ করে। এখানে সপ্তাহ খানেকের জন্য বেড়াতে এসে সেই রকমই স্বপ্না হোটেলে আমাদের দুজনের জন্য সিট রিজার্ভ করা হয়েছে। এর আগেও আমরা দুই একবার এসেছি এখানে, তাই হোটেলের মালিক ব্রিজমোহন আমাদের, বিশেষ করে শঙ্করের পরিচয় জানেন। জায়গাটা আমাদের ভালোই লাগে। একদিকে দ্রুত গড়ে উঠেছে বাড়ি ঘর, রাস্তা, পার্ক, অন্যদিকে খোলা মাঠ, একটা ছোট নদী, তার উপরে শালের অগভীর বন, আর সেই বনের মাথা টপকে কালো মোষের পিঠের মতো একটা নাম গোত্রহীন ছোট্ট পাহাড়ের চূড়ো উকি দিচ্ছে। দেখতে দেখতে ছুটির 3টে দিন কেটে গেল। এদিক ওদিক ঘুরে হোটেলে ফিরতে সেদিন বেশ দেরি হয়ে গেল। সিঁড়ির কাছে পৌঁছে কিন্তু থমকে দাঁড়াতে হলো। আমাদের দুজনকে দেখতে পেয়ে হোটেলের মালিক ব্রিজমোহন দ্রুত পায়ে এগিয়ে এলেন। লক্ষ্য করলাম একটা গভীর কালো ছায়ায় তার সদা প্রফুল্ল মুখখানা ম্লান হয়ে গেছে। দেখলাম ব্রিজমোহন একা নন, তার সঙ্গে রয়েছেন একজন পুলিশ অফিসার। কি ব্যাপার ব্রিজমোহন বাবু, কি হয়েছে? শঙ্কর শুধোয়। শঙ্করের কথার জবাব না দিয়ে ব্রিজমোহন পুলিশ অফিসারের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। শিবনারায়ণ যাদব প্রফুল্ল হয়ে বললেন, মিস্টার চৌধুরী, শঙ্কর চৌধুরী, কলকাতার নামকরা বেসরকারি গোয়েন্দা। আমাদের সৌভাগ্য বলতে হবে। মিস্টার চৌধুরী, স্বপ্না হোটেলে একটা খুন হয়েছে, আপনার সাহায্য। কথাটা শেষ করতে পারলেন না। শঙ্করের একখানা হাত খপ করে চেপে ধরলেন ব্রিজমোহন। হ্যাঁ শঙ্করবাবু, পুলিশকে আপনি যতটুকুই সাহায্য করুন, আমাকে কিন্তু এই বিড়ম্বনার হাত থেকে আপনাকে বাঁচাতেই হবে। আমার নাইট ক্লার্ককে তার ঘরে কে বা কারা খুন করে রেখে গেছে। হোটেলের এক ঝিয়ের প্রথম সন্দেহ হয়। ঘরের দরজা খোলা দেখে সে ভিতরে ঢোকে। এর আগে মিলনকে কোনোদিনও তার নিজের ঘরের দরজা খুলে রাখতে কেউ কখনো দেখেনি। তাই দরজা খোলা আছে দেখে ঝির কেমন যেন কৌতূহল হয়। ঘরে ঢুকে সে দেখে মিলন তার বিছানার ওপর মরে পড়ে আছে। শঙ্কর ক্ষণকাল চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর আমার দিকে ফিরে শুকনো হেসে বলল, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তাই না রে? পরক্ষণে সে জিজ্ঞাসা করে, কতক্ষণ আগে হত্যাকাণ্ডটা ধরা পড়েছে? হাতের ঘড়ি দেখে পুলিশ অফিসার গম্ভীর গলায় জবাব দেন, প্রায় 1.5 ঘন্টা হলো। 9:30টার সময় মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। চলুন অকুস্থলটা একবার দেখা যাক। তার আগে বলুন ব্রিজমোহন বাবু, আপনার নাইট ক্লার্ক এই মিলন সম্পর্কে আপনি কি জানেন? আপনার এই হোটেলে সে কতদিন ধরে চাকরি করছিল? ব্রিজমোহন বাবু বললেন, তা 4 বছর হবে। খুব শান্ত প্রকৃতির মানুষ।
কথা কম বলতো, কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখতো। সে তার নিজের সম্বন্ধে বেশি কিছু আমাকে বলেনি কোনোদিনও। একদিন হঠাৎ এসে আমাকে সোজাসুজি বললে, একটা চাকরি দেবেন, মাইনে যা দেবেন আমি তাতেই রাজি। ইদানিং বাঙালি বাবুরা অনেকেই এদিকে বেড়াতে আসছেন, তাই ভাবলাম হোটেলে যদি একজন বাঙালি কর্মচারী রাখি তাতে আমার ব্যবসার সুবিধেই হবে। মিলনকে আমি চাকরি দিলাম। সে হোটেলের বাইরে প্রায় বেরোতই না। মাত্র কদিন আগে হঠাৎ সে এসে চাকরিতে ইস্তফা দিতে চেয়েছিল। শঙ্কর শুধল। কারণ? বীজমোহন বললেন, কারণটা জানি না মিস্টার চৌধুরী, তবে আমি লক্ষ্য করেছিলাম ভয় পাওয়া মানুষের মতো মিলনের হালচাল, মুখ ফ্যাকাশে, চোখের দৃষ্টি চঞ্চল। আমি শুধলাম, কেন মিলনবাবু, চাকরি ছাড়তে চাইছেন কেন? আমি যা দিই তাতে কি আপনার পোষাচ্ছে না? সে জানালো, না তা নয়। আমি আবার শুধলাম, তাহলে চাকরি ছাড়বেন কেন? কিন্তু সে আর কিচ্ছু বলল না। তারপর থেকে মিস্টার চৌধুরী আমি গোপনে মিলনের ওপর একটু দৃষ্টি রাখতে শুরু করি। আমি অস্বীকার করছি না, তার হাবভাব দেখে আমার কৌতূহল চরমে পৌঁছেছিল। মিলন হঠাৎ কেন এমন হয়ে গেল? কিসের ভয় তার? দেখতাম যেন কিছু একটা শোনবার জন্য সবসময় সে কান খাড়া করে আছে। কি শুনতে চাইতো সে? শঙ্কর শুধায়, তাকে আপনি জিজ্ঞাসা করেছিলেন? জিজ্ঞাসা করার সুযোগ পাইনি। একদিন অল্পক্ষণের জন্য মিলনের কাছে দাঁড়িয়েছিলাম, আর ঠিক সেই সময় সে আচমকা আমার একখানা হাত চেপে ধরে বলে উঠেছিল, কোথাও কি কেউ পা ঘষতে চলে বেড়াচ্ছে বৃজমোহন বাবু? আমি বলেছিলাম, কই না তো। মিলনের সারা মুখটা তখন দেখেছিলাম ঘামে ভিজে গেছে, অথচ সময়টা শীতকাল। তারপর থেকে তার অবস্থার বিশেষ হেরফের হতে দেখিনি। শেষ পর্যন্ত 2 সপ্তাহের নোটিশ দিয়েছিল সে। আগামী পরশুদিন সে চাকরি ছেড়ে দিয়ে চলে যেত। আর আজই কিনা এই কাণ্ড। মিস্টার যাদব মনে করিয়ে দিলেন, গলা টিপে হত্যা করা হয়েছে মিস্টার চৌধুরী। আমি শুধলাম, মিলনের বয়স কত হয়েছিল? বীজমোহন বললেন, 30-32 মতো হবে। জোয়ান আদমি। আগেই বলেছি কথা তো কম বলতো, তবুও নিজের সম্পর্কে মাঝে মাঝে যা বলতো তা থেকে আমি বুঝতে পেরেছিলাম কোনো কিছুতে হঠাৎ ভয় পাওয়ার ছেলেও নয়। আগে সে নাকি সেনাবাহিনীতে ছিল। তারপর আমরা সকলে মিলনের ঘরের দিকে পা বাড়ালাম। সেখানে পুলিশি প্রহরা, খাট বিছানা সব ঘরের মাঝখানে। তার উপরে মিলনের মৃতদেহ, 2 হাত দুদিকে ছড়িয়ে রয়েছে, ফাঁক হয়ে আছে ঠোঁট জোড়া, মুখটা সম্পূর্ণ নীল। মৃতদেহটা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে শঙ্কর। ঘরের আসবাবপত্রের দিকে তাকিয়ে মনে হয় কোনো ব্যক্তি, সম্ভবত মিলনের হত্যাকারী, দ্রুত হাতে তল্লাশি চালিয়ে গেছে বিশেষ কোনো কিছু একটা পাবার আশায়। ডেস্কের ড্রয়ার শূন্য গর্ভ, একটা চেয়ারের গদি ছেঁড়া, বিছানাটাও অক্ষত নেই, জায়গায় জায়গায় তুলো বা নারকেলের ছোবড়া বেরিয়ে রয়েছে। নানান কাগজ আর টুকিটাকি জিনিস ঘরের মেঝেই ছড়ানো। বীজমোহন বললেন, আজ ভোর 4টের সময় মিলনের ডিউটি শেষ হয়। স্বভাবতই সে খুব ক্লান্ত ছিল। ডিউটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে সিধে চলে আসে এখানে, তার ঘরে। বিছানার কাছে মেঝের ওপর থেকে শঙ্কর কি যেন একটা জিনিস তুলে নিয়ে, লক্ষ্য করে দেখি একটা খামটা সে পকেটে পুরল। অতঃপর মিলনের দেহের একটা জায়গা থেকে আবার কি একটা জিনিস পেল শঙ্কর।
জিনিসটি আরেকটি খামের মধ্যে রেখে শঙ্কর জামার পকেটে রেখে দিল। ইন্সপেক্টর মিস্টার যাদব আর কৌতূহল চেপে রাখতে পারলেন না। তিনি সাগ্রহে শুধলেন, ওগুলো কি মিস্টার চৌধুরী? খামের ভেতরে কি রাখছেন? জিনিসগুলোর সঠিক পরিচয় আমিও এখনো পাইনি মিস্টার যাদব। হেসে শঙ্কর উত্তর দিল। বেশ বেশ। হে হে করে হাসতে লাগলেন শিবনারায়ণ যাদব। ঘরের মেঝের ওপর ছড়িয়ে পড়ে থাকা জিনিসপত্রের ভেতর থেকে শঙ্কর আর একখানা খাম তুলে নিল। চকিতে এক নজর দেখে নিল খামের ভেতরটা। খামটা হলুদ রঙের। শিবনারায়ণ যাদব বললেন, আমার ধারণা কোনো শক্তিশালী ব্যক্তি মিলনের গলা টিপে হত্যা করেছে। তার হাতে গ্লাভস ছিল। আপনার কি ধারণা? শান্ত গলায় শঙ্কর বললে। ইন্সপেক্টর যাদব, মৃতদেহের হাতের তালুটা শুকে দেখুন তো একবার। শিবনারায়ণ যাদব শঙ্করের নির্দেশ পালন করলেন তৎক্ষণাৎ। কিছুটা বিস্ময় জড়ানো কণ্ঠে বললেন, গন্ধটা তো খারাপ নয়। হাতে তেলের মতো কিছু একটা লেগে আছে দেখছি। আচ্ছা ব্রিজমোহন বাবু। ব্রিজমোহন সাড়া দিলেন। বলুন মিস্টার চৌধুরী, স্বপ্না হোটেলে আপনার নতুন ক্লায়েন্ট কতজন এসেছে এই দিন 15-র ভেতরে? ব্রিজমোহন একটু চিন্তা করে নিয়ে বললেন, আপনারা দুজন, মেজর খোসলা, আর এই দুদিন আগে এসেছেন হরিবাবু, হরি পট্টনায়ক। দুপুরে খাবার সময় আপনি তাদের সকলকেই দেখতে পাবেন। এই সময় হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা গাড়ি। মিলনের মৃতদেহ পুলিশ মর্গে নিয়ে গেল, পোস্টমর্টেম হবে। আর ব্রিজমোহনকে বলে গেল ঘরটা তালা দিয়ে রাখতে। পুলিশের হুকুম ছাড়া ঘর খোলা নিষেধ। তাছাড়াও সবাইকে জানিয়ে গেল পুলিশের অনুমতি ছাড়া কারো হোটেল ত্যাগ করা চলবে না। ব্রিজমোহন বাবু আমাদের ঘরে এলেন। শঙ্করী তাকে ডেকে নিয়ে এলো। ব্রিজমোহন প্রায় কাতর গলায় বললেন, যত তাড়াতাড়ি পারেন এ ব্যাপারে একটা হেস্তনেস্ত করে দিন মিস্টার চৌধুরী। শঙ্কর বললে, যা করণীয় করবেন এখানকার পুলিশ। আমি আমার সাধ্য মতো তাদের সাহায্য করব। যাই হোক, মিলন সম্পর্কে কিছু জানতে চাই আমি। আপনি তার সম্বন্ধে কতটুকু জানেন বলুন। ব্রিজমোহন আফসোসের সুরেই বললেন, কি ভুলই না করেছি। মিলন সম্পর্কে গোড়াতে আমি খুব বেশি কৌতূহল দেখাইনি। সবটাই ভাষা ভাষা পরিচয়। জোয়ান বেকার ছেলে, বাঙালি, অতএব ধরে নিয়েছিলাম বাংলাদেশ থেকেই এসেছে। মিলনকে আমি তার ঘরবাড়ির কথা জিজ্ঞেস করিনি কোনোদিনও। সে কি তাহলে আপনাকে নিজেই বলেছিল সে মিলিটারিতে কিছুদিন চাকরি করেছে? হ্যাঁ, গল্প করতে করতে একদিন বলেছিল। নিজের পরিচয় দেওয়ার জন্য বা তার চাকরিতে সাহায্য করার জন্য সে কি কোনো রকম কাগজপত্র এনেছিল, দেখিয়েছিল আপনাকে? না। শঙ্কর শুধল। মিলনের নামে কি চিঠিপত্র আসতো? ব্রিজমোহন বললেন, হ্যাঁ, চিঠিপত্র আসতো বই কি, তবে সংখ্যায় খুব কম। আপনার গেস্টদের সঙ্গে মিলনের ব্যবহারটা কেমন ছিল? আপনি নিশ্চয়ই তা লক্ষ্য করেছেন। সেটা তো আমাকে দেখতেই হয় মিস্টার চৌধুরী। খদ্দের অখুশি হলে আমার বিজনেসের ক্ষতি হবে। না, সেদিক থেকে মিলনের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। খদ্দেরদের সঙ্গে তার ব্যবহার ছিল অত্যন্ত ভদ্র। কারো কারো সঙ্গে তো বন্ধুর মতো। এখন তেমন কোনো খদ্দের আপনার হোটেলে আছেন যার সাথে মিলনের সম্পর্ক বন্ধুর মতো গড়ে উঠেছিল? ব্রিজমোহন বললেন, না। তবে ভানুমতী দেবীর সঙ্গে মিলনের প্রাণ খুলে গল্প গুজব হাসি ঠাট্টা করাটা অনেকেই লক্ষ্য করে মজা পেতেন। ওরা পরস্পর ঠাকুমা নাতি সম্পর্ক পাতিয়ে নিয়েছিল ইদানিং। মিলন মারা গেছে শুনে বৃদ্ধার সে কি আকুল কান্না! কে এই ভানুমতী দেবী?
একজন বৃদ্ধা মহিলা তেতলায় একটা ঘর ভাড়া নিয়ে আছেন। তিনিও বাঙালি। এখানকার জল হাওয়াটা তার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী মনে হয়েছে, তাই 6 মাস হলো তিনি এখানে আছেন। মাঝে মাঝে তার এক ভাইপো এসে দেখা সাক্ষাৎ করে যায়। উনি যখন ঘোরাফেরা করেন বিচিত্র একটা শব্দ ওঠে। পা ফেলার সঙ্গে সঙ্গে প্রথমেই থপ করে একটা শব্দ, তারপর সেই পাটাকে টেনে নেওয়ার পরেই অন্য পায়েরও শব্দ উঠবে থপ। পায়ে কোনো ডিফেক্ট আছে মনে হয়। তিনি সব সময় মোজা আর কেটস পরে থাকেন। অবশ্য একটুক্ষণ চলাফেরার পরই এ শব্দ আর থাকে না। মেজর খোসলার সঙ্গে মিলন কি মেলামেশা করতো খুব? শঙ্কর শুধোয়। একটু সময় নিয়ে উত্তর দিলেন বৃজমোহন। আমি তো আগেই বলেছি, মিলন সেনা বিভাগে কাজ করেছিল কিছুদিন। কাজেই সেনা বিভাগের লোককে দেখে সে হয়তো খুশি হয়েছিল। দুজনকে মাঝে মাঝে আমি যুদ্ধের গল্প করতেও শুনেছি। আর একটু বেশি মেলামেশা ছিল হরিবাবুর সঙ্গে, হরি পট্টনায়ক। কে এই পট্টনায়ক তা জানি না, পরিচয় দিয়েছিল ব্যবসায়ী। শঙ্কর এবার নিচু গলায় বলল, আর একটা কথা বৃজমোহন বাবু, মিস্টার যাদবের নির্দেশে আপনি মিলনের ঘরের দরজায় যে তালাটি ঝুলিয়েছেন সেটার চাবি কিছুক্ষণের জন্য আমায় দিতে হবে, পারবেন না? বৃজমোহন চমকে উঠলেন, আমতা আমতা করে বললেন, দেখুন, পুলিশের ব্যাপার, তাদের নির্দেশ অমান্য করলে কোনো অসুবিধা হবে না তো? আরে না। মুচকি হেসে শঙ্কর বলে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মিস্টার যাদব ঘরটা সিল করে যাননি, হয়তো পরে করার সম্ভাবনা আছে, কিন্তু তার আগেই আমরা মিলনের ঘরে গিয়ে ঢুকবো। আপনিও তো চান যে মিলনের হত্যাকারী তাড়াতাড়ি ধরা পড়ুক। চাবিটা দিন আমাকে, আপনার ভয়ের কোনো কারণ নেই, সব কিছুর দায়িত্ব আমার। নিজের পকেট থেকে একটা খাম বের করে শঙ্কর। মিলনের ঘরের মেঝেতে পড়েছিল এই খামটা। খামের ভেতর থেকে কয়েক টুকরো কাগজ বেরোলো, হিন্দি আর ইংরেজি খবরের কাগজের কাটিং সব। হিন্দিতে ছাপা সংবাদগুলোর বাংলা করলে দাঁড়ায়, ধৃত আসামিদের পলায়ন। মুর্শিদাবাদ শহরে এক ফ্ল্যাট বাড়িতে চৌর্যকার্যে রত অবস্থায় 2 ব্যক্তি ধরা পড়ে, কিন্তু পরে পুলিশের হেফাজত থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পশ্চিম বাংলার সীমান্ত অঞ্চলে কোনো কোনো গ্রামে সীমান্তরক্ষী বাহিনীর কিছু লোক নাকি লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আর একটি সংবাদ, এটা ইংরেজিতে ছাপা, দুঃসাহসিক চুরি। মালদহ জেলার ইংরেজ বাজারে প্রখ্যাত স্বর্ণশিল্পী আর রত্ন ব্যবসায়ী মদনলাল পোদ্দারের বাড়ির থেকে কয়েক লক্ষ টাকা মূল্যের গহনাপত্র চুরি গেছে। চোরাই মালের সামান্য কিছু অংশ বাড়ির নিকটবর্তী মাঠের ধারে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ এ সম্পর্কে তদন্ত করছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। খবরের মাথার তারিখের ওপর আমার নজর পড়ল। হিসেব করে দেখলাম মোটামুটি 4 বছর আগেকার ঘটনা। শঙ্করের মন্তব্য কানে এলো, অপরাধমূলক কাজের খবর সংগ্রহ করার ঝোঁক ছিল মিলনের। খবরের কাগজের আর একটা কাটিংয়ের অংশ, বাংলা ভাষায় ছাপা একটা বিজ্ঞপ্তি। একসময় সামরিক বিভাগে চাকরি করত অতীন দাস এবং সুরজিৎ ঘোষ। বর্তমানে তারা কোথায় কিভাবে আছে কারো জানা থাকলে লালবাজারের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে তাকে। সুরজিৎ ঘোষের শরীরের একটা বিশেষত্ব হলো 2 পায়ের বুড়ো আঙুল দুটো পাশের আঙুল দুটির সঙ্গে জোড়া। সংবাদপত্রের টুকরোগুলো অতঃপর সেই খামের ভেতরে ভরে ফেলল শঙ্কর। তারপর চোখ বুজে চেয়ারে বসে রইল কিছুক্ষণ। খানিক বাদে সে চোখ মেলে তাকালো আমার দিকে। কি কিছু বোঝা গেল? আমি বললাম, কোনো বড় শহর বা পরিচিত জায়গা ছেড়ে এমন একটা জায়গা মিলন থাকার জন্য পছন্দ করেছিল।
অর্থাৎ আগেকার সঙ্গী সাথীদের বরাবরের জন্য বর্জন করে মিলন এখানে পালিয়ে এসেছিল, তাই না? আমার অন্তত তাই ধারণা। বিশেষ কোনো কিছুর সন্ধানে হত্যাকারী এ ঘরে তল্লাশি চালিয়েছে বোঝাই যাচ্ছে। অতএব মিলনকে হত্যার মোটিভ হওয়া উচিত চুরি। মাথা নাড়তে নাড়তে শঙ্কর বলল, মনে হয় আগন্তুককে মিলন নিজের হাতে ঘরের দরজা খুলে দিয়েছিল। মিলনের হাতের ঘড়ি হাতেই বাঁধা ছিল। চোর তাহলে ঘড়িটা নিয়ে যায়নি কেন? এটা দেখে মনে হয় চুরিটাই একমাত্র মোটিভ নয়। হত্যাকারী এমন একজন ব্যক্তি যাকে মিলনের অবিশ্বাস করার কোনো কারণ ছিল না, তাই হয়তো তাকে ঘরের দরজা খুলে দিতেও ইতস্তত করেনি। আগন্তুক আজ ভোরে 4টে থেকে 5টার মধ্যে এ ঘরে এসে দরজায় আঘাত করে, তারপর হত্যা করে মিলনকে। তারপর ঘরের ভেতরে তল্লাশি চালায়, আর তা এত দ্রুত হাতে করে যে এলোমেলো হয়ে যাওয়া চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়া জিনিসগুলোকে সস্থানে গুছিয়ে রেখে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। রাত শেষ হয়ে এসেছিল তখন। কারো না কারো নজরে পড়ে যাওয়া অসম্ভব ছিল না, তাই পালিয়ে যেতে হয়েছিল তাকে। মিলনের দেহ থেকে একটা জিনিস তখন আমি তুলে নিয়েছিলাম, দেখেছিলি বোধহয়। কি সেটা? আমি প্রশ্ন করি। ফেস ক্রিম, ট্যালকম পাউডারে মেশানো। লাঞ্চের সময় হয়ে গেছে, চল ডাইনিং রুমের দিকে যাওয়া যাক। ডাইনিং রুমে আমাদের সঙ্গে প্রথমেই দেখা হলো ভানুমতী দেবী, বয়স্কা মহিলা, কাঁচা পাকা চুল মাথায়, পরনে সাদা থান আর জামা এবং সাদা মোজা আর কেটস দুপায়। তার মনটাও যে কত সাদা তার সঙ্গে কথাবার্তা বলার সময় অনুমান করা গেল। কথা তিনি কম বললেন, মিলনের জন্য অশ্রুপাত করলেন বেশি। ভানুমতী দেবীর কাছ থেকেও এমন কোনো মূল্যবান তথ্য পাওয়া গেল না যা মিলনের হত্যা সম্পর্কে কোনো আলোকপাত করতে পারে। তারপর সাক্ষাৎকার ঘটল মেজর খোসলার সঙ্গে। দীর্ঘ বলিষ্ঠ সৈনিক পুরুষ, কিন্তু আশ্চর্য, মিলনের কথা বলতে গিয়ে তার কণ্ঠস্বর আর্দ্র হয়ে উঠল। তিনি বললেন, যুদ্ধক্ষেত্রে আমার ছেলেদের হতাহত হতে দেখেছি মিস্টার চৌধুরী, কিন্তু তাতে আমি এতটা শক পাইনি। মিলনের এই মৃত্যু আমার কাছে অত্যন্ত নিষ্ঠুর আর শোকাবহ মনে হচ্ছে। তার কাছেই শুনেছি একসময় সে সেনা বিভাগে ছিল। আমার অত্যন্ত ভালো লেগেছিল ওকে। মেজর খোসলার সঙ্গে আলোচনার থেকেও কোনো নতুন সূত্র পাওয়া গেল না। হরিপট্টনায়ককে মনে হলো একটু উগ্র প্রকৃতির। তিনি তো আমাদের আমলি দিতে চান না। বললেন, মন মেজাজ ভালো নেই মশাই, যা তা প্রশ্ন করে বিরক্ত করবেন না। মন মেজাজ ভালো না থাকার কি কারণ? শঙ্কর সবিনয় প্রশ্ন করে। হরিপট্টনায়ক আরো বেশি বিরক্ত হয়ে উত্তর দেন, শহরের হইচই এড়িয়ে 2-10 দিন নিরিবিলিতে কাটিয়ে যেতে চেয়েছিলাম। আমার এক বন্ধু এই হোটেলের কথা বলেছিলেন। তা কি চমৎকার পরিস্থিতিরই না সম্মুখীন হলাম। এখানকার নাইট ক্লার্ককে হত্যা সম্পর্কে যদি আমাকে সন্দেহ করে থাকেন, নিন, 2 হাত বাড়িয়ে দিচ্ছি, হাত কড়া পরিয়ে দিন। বলা বাহুল্য, এ ভদ্রলোকের কাছ থেকেও বেশি কিছু আশা করার নেই। শঙ্করের মতো আমিও সেটা বুঝতে পারলাম। দুপুরের আহারাদি সমাপন করে আমরা একসময় সঙ্গোপনে চাবি খুলে মিলনের ঘরে গিয়ে ঢুকলাম। নিস্তব্ধ হোটেল, কেউ কোথাও নেই। নিচু গলায় আমি শুধলাম, এখানে আর নতুন করে কি দেখার আছে শঙ্কর? শঙ্কর বললে, হত্যাকারী যা খুঁজতে এসেছিল তা পেয়েছে কি পায়নি সেটা লুকিয়ে রাখতে মিলন অনেক দিন সময় পেয়েছিল, আর সেই লুকিয়ে রাখা জিনিসটিকে আবিষ্কার করতে হত্যাকারী মাত্র ঘন্টাখানেক সময় পেয়েছিল। এত তাড়াতাড়ি হয়তো তার পক্ষে সে জিনিস গোপন স্থান থেকে খুঁজে বার করা সম্ভব হয়নি।
সে যেভাবে ঘরের জিনিসপত্র ইতস্তত করে ছড়িয়ে রেখে গেছে, তাতে এই 1 ঘন্টা সময় কখন হুশ করে বেরিয়ে গেছে বুঝতেই পারেনি। ঘরের একপাশে স্থির হয়ে দাঁড়ালো শঙ্কর। তার দৃষ্টি ঘুরে বেড়াতে লাগলো ঘরের প্রতিটি আসবাবপত্র ছুঁয়ে ছুঁয়ে। অতঃপর সে ঘরের মেঝেতে নানা স্থানে আঘাত করে পরীক্ষা করতে লাগলো কোনো ফাঁপা শব্দ শোনা যায় কিনা, কিন্তু নিষ্ফল প্রয়াস। শঙ্কর এবার সোজা হয়ে দাঁড়ায়। তারপরেই দেখি সে মিলনের ঘরের দরজা জানলাগুলোকে নিয়ে পড়েছে, ঘুষি মারছে কাঠের ফ্রেমের গায়ে, অবশেষে ঘরের দেওয়ালে দেওয়ালে, কিন্তু সর্বত্রই ভরাট আওয়াজ। এবার শঙ্করের লক্ষ্য মিলনের পালঙ্কটি। সে বলল, এবার তুই আমাকে একটু সাহায্য কর। খাটের একটা পায়া শূন্যে তুলে ধরতে হবে। নে, হাত লাগা। বেশ মজবুত আর ভারী পালঙ্কটি নিজের ইচ্ছে মতো তৈরি করিয়ে নিয়েছিল মিলন। কথায় কথায় বলেছিল বৃজমোহন, কাজেই এমনটা হওয়াই তো স্বাভাবিক। কিন্তু শঙ্করের কাণ্ড কারখানা দেখে আমি তো একটা কান পালঙ্কের সেই পায়ার উপরে চেপে পায়াটাকে সে যতটা সম্ভব নাড়াবার চেষ্টা করছে। নে, নামিয়ে রাখ এবার। আর একটা পায়া তুলে ধর। আমি যথারীতি তুলে ধরলাম। পর্যায়ক্রমে 4টে পায় উত্তোলন এবং পায়াগুলোর গায়ে শঙ্করের কান পাতা আর পায়াগুলো নাড়ানো চলল। শঙ্করের চোখে খুশির ঝিলিক। পেয়েছি। কি পেয়েছিস? একটু ধৈর্য ধর, দেখতে পাবি। খাটের একটা দিক উঁচু করে তুলে ধরে রাখ। ঘরের কোণে একটা কাঠের টুল ছিল, সেটাকে টেনে নিয়ে এলো শঙ্কর। খাটের উঁচু করে ধরে রাখা জায়গাটার নিচে সেই টুলটা সে ঠেলে দিতেই সেটার উপরে রাখলাম আমি খাটটা। 2টো পায়াই রইল শূন্যে। শিশির ছিপি খোলার মতো করে শঙ্কর এবার শূন্যে ঝুলে থাকা একটা পায়াকে উল্টো দিকে ঘোরাতে লাগলো। কয়েকটা প্যাঁচ ঘুরতেই পায়াটা খাট থেকে আলাদা হয়ে গেল। আর কি আশ্চর্য, দেখা গেল পায়াটা ফাঁপা, আর তার ভেতরে সঞ্চিত রয়েছে মূল্যবান যত হিরে জহরত। খোলা হলো অন্য আরেকটি পায়া, আর তার ভেতর থেকে বেরুলো সোনার সব অলংকার। এমনি করে 4টে পায়া থেকে পাওয়া গেল নানা ধনরত্ন। শঙ্কর বলল, আমার অনুমান যদি মিথ্যে না হয়, তাহলে সবই চোরাই মাল। মালদহের ইংরেজ বাজারের স্বর্ণশিল্পী ব্যবসায়ী মদনলাল পোদ্দারের বাড়ি থেকে যে কয়েক লাখ টাকা মূল্যের গয়নাপত্র চুরি গিয়েছিল, এর মধ্যে সেসবের কিছু কিছু থাকাও অসম্ভব নয়। অতঃপর খাটের পায়াগুলোকে সস্থানে পুনরায় এঁটে দিয়ে খাটটি পূর্বে যেমন ছিল সেই অবস্থায় রেখে আমরা চটপট মিলনের কক্ষটি ত্যাগ করলাম। তালাও ঝুলিয়ে দিলাম দরজায়। বলা বাহুল্য, হিরে জহরত সহ সোনার গহনা দিয়ে আমরা সেখানে ফেলে রেখে আসিনি। নিজেদের ঘরে পৌঁছে আমি বললাম, সবই তো হলো, কিন্তু হত্যাকারীর তো হদিশ পাওয়া গেল না। শঙ্কর কোনো জবাব দিল না। কি এক গভীর চিন্তায় মগ্ন সে। আমি আবার বললাম, আচ্ছা শঙ্কর, মিলনের ঘরে এই সব হিরে জহরত লুকোনো আছে, হত্যাকারী যদি তা জানতো আগে থেকেই, তাহলে মিলনকে হত্যা করার তার কি প্রয়োজন ছিল? সারা রাত ধরে মিলন হোটেলের ডেস্কের সামনে বসে ডিউটি দিয়েছে, তখন তার ঘর তো ফাঁকাই ছিল, সে তো সহজেই কাজটা হাসিল করতে পারত। শঙ্কর মাথা নাড়তে নাড়তে বলল, না না, তার উদ্দেশ্য ছিল দুটোই, মিলনকে হত্যা এবং লুকিয়ে রাখা হিরে জহরতগুলোর আবিষ্কার। যাই হোক, আমি বেরোচ্ছি, খুব সতর্ক থাকিস। সেদিন বিকেলে পুলিশ মিলনের ঘরটা সিল করে দিয়ে গেল। ঘরের সামনে বসলো 24 ঘন্টার পুলিশ প্রহরা। শঙ্কর কোথায় কখন থাকে, কি করে, কিছুই হদিশ পাই না। রাতেও অনেক সময় তার কোনো পাত্তাই থাকে না, জিজ্ঞেস করলেও উত্তর নেই। একদিন শুধু বললে, একটু ধৈর্য ধর,
কাজ প্রায় হাসিল করেই এনেছি। মনের দুঃখে শেষে আমি চুপ করেই গেলাম। পঞ্চম দিন সকালে দেখা গেল মিলনের ঘর থেকে পুলিশ প্রহরা আর সিল তুলে নেওয়া হয়েছে। ঘরে শুধু হোটেলের তালা ঝুলছে। তার মানে ও ঘরে পুলিশের আর কোনো কাজ নেই। কিন্তু হোটেলের বোর্ডারদের ওপর, বিশেষ করে মেজর খোসলার ওপর যে পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে তা বোঝা গেল। বিকেলে শঙ্কর বলল, আজ রাতে বোধহয় শেষ অঙ্কের জবনিকা উঠবে, তৈরি থাকিস। ভেবেছিলাম এ সম্বন্ধে কোনো কথাই আর শুধবো না, কিন্তু মুখ থেকে ফস করে বেরিয়ে গেল। তার মানে হত্যাকারী আজ রাতে ধনরত্নের খোঁজে মিলনের ঘরে আসবে। পুলিশ পাহারা থাকায় এতদিন সে তা পারেনি, শুধু আকুপাকু করেছে। চোরাই মাল সব হাতিয়ে যত তাড়াতাড়ি পারা যায় এখান থেকে সরে পড়াই তার মতলব। অবশ্য পুলিশের নজর যে তার ওপর নেই তা সে বুঝেছে, তবু বলা তো যায় না। জাল পাতা হয়েছে অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং গোপনে। সন্ধে থেকে ইন্সপেক্টর যাদব আমাদের ঘরে এসে আশ্রয় নিয়েছেন, তাও গোপনে। রাত প্রায় 9টা নাগাদ ইন্সপেক্টর যাদবকে মিলনের ঘরে পাঠিয়ে দিল শঙ্কর। তারপর গেলাম আমি। আমাকে অনুসরণ করল শঙ্কর। ঘরের ভেতরে দরজার পাশে সশস্ত্র দাঁড়িয়ে রইলেন ইন্সপেক্টর যাদব। শঙ্করের সঙ্গে একটা আলনার আড়ালে আত্মগোপন করে রইলুম আমি। পুলিশের এক গোয়েন্দা এসে বাইরে থেকে তালাটা আবার ঠিক মতো লাগিয়ে দিয়ে গেল। এ সবই হলো অত্যন্ত গোপনে। আলো নেই, জমাট অন্ধকার বন্দী হয়ে রয়েছে ঘরের চার দেওয়ালের মধ্যে। আর সেই অন্ধকারের মধ্যে হাবুডুবু খেতে খেতে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমরা তিনটি প্রাণী। হোটেলের কর্মব্যস্ততার কোলাহল ক্ষীণতর হতে হতে একসময় মিলিয়ে গেল, সব নিস্তব্ধ। দু একটি নেংটি ইঁদুরের ছোটাছুটির শব্দ হচ্ছে শুধু। মিনিট, সেকেন্ড, ঘন্টা, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়। আমি একসময় ধৈর্য হারিয়ে শঙ্করের কানে কানে বললাম, না, বৃথা চেষ্টা। উত্তরে শঙ্করের একখানা হাত শুধু আমার হাতের ওপর পড়ল। হঠাৎ আমার দৃষ্টি ছুটে যায় ঘরের দরজার দিকে। দরজা খোলার শব্দ। পরক্ষণেই দেখা যায় ধীরে ধীরে ফাঁক হয়ে যাচ্ছে বন্ধ দরজাটি। আমার সারা দেহে তখন রোমাঞ্চে শিহরণ। ঘরের মধ্যে প্রবেশ করল এক ছায়ামূর্তি। পরক্ষণেই তার হাতের টর্চ জ্বলে ওঠে। আলোটা স্থির হয় খাটের ওপর। ঘরের আলোটা এবার জ্বেলে দিন ইন্সপেক্টর যাদব। শঙ্করের বজ্রকঠিন কণ্ঠস্বর শোনা গেল। আলোয় ভরে ওঠে ঘর। আমি আগাগোড়াই সন্দেহ করেছিলাম মেজর খোসলাকে, কিন্তু কি আশ্চর্য, কোথায় মেজর খোসলা? ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে রয়েছেন সচকিত ভানুমতী দেবী। কিন্তু এ দৃশ্য মাত্র কয়েক মুহূর্তের জন্য। ভানুমতির ভেলকি শেষ করে দিল শঙ্কর চৌধুরী। পলকের মধ্যে তার ওপর ঝাঁপিয়ে পড়ে শঙ্কর তার মাথায় পরচুলো খুলে নিলে। আসুন মিস্টার যাদব, এর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে মিলন ওরফে অতীন দাসের এক সময় সঙ্গী এবং বর্তমানে তার হত্যাকারী সুরজিৎ ঘোষ। লালবাজার থেকে একসময় একটা বিজ্ঞপ্তি প্রচার করে জানিয়ে দেওয়া হয়েছিল যে সুরজিৎ ঘোষের শরীরের বিশেষত্ব দু পায়ের বুড়ো আঙুল দুটো পাশের আঙুল দুটোর সঙ্গে জোড়া। সেটা এখন আপনি মিলিয়ে দেখে নিতে পারেন। হ্যাঁ, ভানুমতী দেবীর ছদ্মবেশের আড়াল থেকে বেরিয়ে এসেছিল সুরজিৎ ঘোষই। অদ্ভুত মেকআপ। সুরজিৎকে হাতকড়া পরিয়ে দেওয়া হলো। প্রথমে সে কোনো কথার জবাবই দেয় না। শঙ্কর পকেট থেকে বের করলো দুখানা ফটো, একখানা সুরজিতের, অপরটা অতীন দাসের। সে বললে, লালবাজার থেকে আনিয়ে নিতে হয়েছে এ দুটো। কি এবার কথা বলবে? সুরজিৎ বোধহয় এবার বুঝতে পারল আর চুপ করে থাকা বৃথা।
বলল, প্রথমে ওই অতীন দাসই আমাকে খুন করতে চেয়েছিল। আমাকে গুরুতরভাবে জখম করে নির্জন জঙ্গলের ধারে একটা নদীর পাড়ে ফেলে রেখে এসেছিল সে। শঙ্কর শুধালো, চোরাই মালের ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া বেঁধেছিল নিশ্চয়ই? সুরজিৎ ঘোষ বলল, সবকিছু একলাই নিতে চেয়েছিল অতীন। ভেবেছিল আমি মরে গেছি বা শিগগিরই মরে যাব, হয়তো আমি সেখানে পড়ে মরেই যেতাম। দূরের এক গ্রামের চাষি সেখান দিয়ে যাচ্ছিল, আমাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তার দয়া হয়, তুলে নিয়ে যায় তার ঘরে। অতীন লুকিয়ে পড়েছিল, পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত। পরদিন সকালে স্বপ্না হোটেলের মালিক ব্রিজমোহন তার ঘরে আমাদের বসিয়ে চা খাওয়াচ্ছেন। শঙ্কর বলতে লাগলো, খুব সম্ভব যখন অতীন দাস আর সুরজিৎ ঘোষ সামরিক বিভাগে চাকরি করত, তখন সুযোগ সুবিধা মতো তারা দুজনে মিলে চুরি ডাকাতি করে বেড়াতো এখানে ওখানে। সেই জন্য তাদের দুজনকে সামরিক বিভাগ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কিনা বলতে পারি না। মনে হয় সামরিক বিভাগ থেকে ছাঁটাই হবার পর কোনো ঘটনায় সুরজিতের পায়ের আঙুলের ওই অবস্থা হয়। যাই হোক, লুটের মালপত্র নিশ্চয়ই কোনো এক গোপন স্থানে তারা লুকিয়ে রেখে দিত। পরে সেসব জিনিস ভাগ বাটোয়ারার সময় বাদে ঝগড়া আর মারামারি। অতীন দাস সুরজিৎ ঘোষকে মৃতপ্রায় অবস্থায় জঙ্গলের ধারে ফেলে রেখে চুরি করা হিরে জহরত গয়নাদি নিয়ে সরে পড়ে। তার ধারণা হয়েছিল সুরজিৎ মরেই যাবে, কিন্তু সুরজিৎ বেঁচে গেল। সে চাইল এবার প্রতিশোধ নিতে। একটু থেমে শঙ্কর আবার শুরু করে, ইতিমধ্যে অতীন দাস তার নাম পাল্টে হয়েছে মিলন। ঘুরতে ঘুরতে সে এসে পৌঁছলো এখানে। বড় বড় পরিচিত শহর সে এড়িয়েই চলত। বলা তো যায় না কখন কার নজরে পড়ে যাবে। পুলিশ তাকে খুঁজছে, সে সেটা জানে। তাই অত্যন্ত মনোযোগ দিয়ে খবরের কাগজে শুধু ওই খবরটাই খুঁজে বেড়াতো সে, আর মনে মনে আশা করত এমন একটা সময় নিশ্চয়ই আসবে যখন চুরির অপরাধে অতীন দাস বা সুরজিৎ ঘোষের নাম আর কোথাও উচ্চারিত হবে না। পুলিশ দপ্তর হাল ছেড়ে দেবে। চায়ের পেয়ালার শেষ চুমুক দিয়ে শঙ্কর বলে চলে, সুরজিৎ ঘোষ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর অতীন দাসের সন্ধানে যত্রতত্র ঘুরে বেড়াতে লাগলো। শেষ পর্যন্ত অতীনের সে দেখা পেল এইখানে। এই হোটেলে নিজেকে ছদ্মবেশের আড়ালে রেখে সুরজিৎ ঘোষ অতঃপর সুযোগের সন্ধানে রইল। কি নিপুণভাবে এক বৃদ্ধার ছদ্মবেশে দিনের পর দিন আপনাদের সকলের চোখে ধুলো দিয়ে সে ঘুরে বেরিয়েছে, তা তো দেখলেনই আপনারা। অতীনও ধরতে পারেনি, অথচ সুরজিৎই ছিল তার এক সময়ের অন্তরঙ্গ সঙ্গী। এখানে কাপা কাপা ভাঙা গলায় অতীন দাসের সঙ্গে আলাপ জমিয়ে তুলেছিল ভানুমতির ওপি সুরজিৎ ঘোষ। এখন অনুমান করে নিতে আমাদের নিশ্চয়ই অসুবিধা হবে না যে সুরজিৎ ঘোষ অতীন দাসের কাছ থেকে চোরাই জিনিসগুলোর হদিশ জেনে নেবার চেষ্টা করত। তাতে কিছুটা সফল সে বোধহয় হয়েছিল। সে অনুমান করেছিল চোরাই মাল অতীন দাস এখনো পর্যন্ত কাছছাড়া করেনি, কারণ ইংরেজ বাজারের পোদ্দারদের চুরি যাওয়া হিরে জহরতের লিস্ট পুলিশের হাতে থাকা স্বাভাবিক। তাই সেসব জিনিস বাজারে বিক্রি করতে গেলে বামাল ধরা পড়ার আশঙ্কা রয়েছে 16 আনাই। সুরজিৎ ঘোষের অনুমান মিথ্যে হয়নি। সবকিছু লুকোনো ছিল অতীন দাসের ঘরে, কিন্তু অতীন দাস এমন কৌশলে সেসব জিনিস লুকিয়ে রেখেছিল যার ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেখান থেকে সেগুলো উদ্ধার করে নিয়ে চম্পট দেওয়া সুরজিৎ ঘোষের পক্ষে সম্ভব হয়নি। অবাক হয়ে শুনছিলাম আমরা। ব্রিজমোহন হঠাৎ প্রশ্ন করে বসলেন, আচ্ছা মিস্টার চৌধুরী, ভানুমতি দেবীকে আপনি সন্দেহ করেছিলেন কেন? শঙ্কর বলল,
মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে অতীন দাসের প্রায় মুখের কাছে নেমে এসেছিল তার মুখ। আপনার মনে আছে হয়তো, অতীনের হাতে ক্রিম আর ট্যালকম পাউডারের গন্ধ বা চিহ্ন ছিল। সেটাই এক্ষেত্রে সন্দেহ জাগাবার পক্ষে যথেষ্ট। সুরজিতের পায়ে বুড়ো আঙুল দুটো পাশের আঙুল দুটোর সঙ্গে জোড়া, কিন্তু সেই আসল সত্যটা লুকাবার জন্য দু পায়ের সব আঙুলই আঠা দিয়ে পরস্পরের সাথে জুড়ে মোজা পরে ঘুরে বেড়াতো সে। একটা থপথপ আওয়াজ শোনা যেত তাতে। অতীন দাস ভয় পেত সেই শব্দটা শুনে, কারণ সে জানে সুরজিৎ ঘোষও হাঁটত প্রায় একইভাবে। তবে তার ছিল আঙুল দুটো জোড়া, আর ভানুমতী দেবীর পায়ের সবকটা আঙুলি জোড়া। উপরন্তু তিনি একজন বৃদ্ধ মহিলা, তাই সেদিক দিয়ে অতীন দাস ছিল নিঃসংশয়। সুরজিতের হাতে ছিল বড় একটা কাটা দাগ, তাই সে সবসময় গ্লাভস পরে থাকত। এখানকার আবহাওয়া অত্যন্ত শীতল, তাই ভানুমতির মতো বৃদ্ধা যদি দু হাতে গ্লাভস পরে থাকে তাতে সন্দেহ করারও কিছু নেই। অতীন খবরের কাগজ থেকে যে সমস্ত খবর কেটে রেখে দিত সেগুলো অবশ্যই এ ব্যাপারে আমাকে যথেষ্ট সাহায্য করেছে। অতএব এইভাবেই আমি আবিষ্কার করেছি খুনির ঠিকানা। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।